দোকানদার ভাই, একটা পেঁয়াজ দেন না। ও বাবা, বাবা একটু স্যালাড নাই? স্যালাড, কাঁচামরিচ, পেঁয়াজ, হোটেল শাহবাগ পাইছেন আপনারা? এই তাড়াতাড়ি বিদায় কর। কই থেকে যে সব আমদানি হয়েছে, ঢাকা শহরের সুন্দর বিউটিটা নষ্ট করে ফেলাইছে। দেখ কি চায়। এইটা কোন সিনেমার দৃশ্য বলতে পারবেন? অথবা এই লোকটার নাম জানেন আপনারা? আমি বলছি, তার আগে একটা গল্প শুনেন। 1969 অথবা 70 সাল। এই লোকটার বয়স তখন 27 অথবা 28। জহির রায়হান একদিন ওনাকে ডেকে বললেন একটা চিত্রনাট্য লিখতে, যেখানে এক বোন আরেক বোনকে বিষ খাওয়াবে। তিনি লিখতে বসে প্রথম দৃশ্যেই দেখালেন এক বোন আরেক বোনকে আদর করে দুধ ভাত খাওয়াচ্ছে। জহির রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খাওয়াতে বললাম বিষ আর খাওয়াচ্ছেন দুধ? তার জবাব ছিল, দুধ না খাওয়ালে বিষ খাওয়াবো কিভাবে? সেই চিত্রনাট্য থেকেই তৈরি হয় জীবন থেকে নেয়া সিনেমাটি, যেখানে একটা পরিবার তার স্বৈরাচারী গৃহকর্ত্রী আর একগোছা চাবি হয়ে ওঠে পাকিস্তানি সামরিক শাসনের রূপক। ছবিটার বর্ণনা তখনই দাঁড়িয়েছিল এভাবে যে একটি দেশ, একটি সংসার, একটি চাবির গোছা, একটি আন্দোলন, একটি চলচ্চিত্র। মুক্তির দিন পিছিয়ে যাওয়াতে মানুষ রাস্তায় মিছিল করেছিল। সত্যজিৎ রায় আর মৃণাল সেন এর রাজনৈতিক রূপায়ণ দেখে মুগ্ধ হয়েছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এমন ঘটনা প্রায় বিরল। এই লোকটার নাম আমজাদ হোসেন, যিনি নিজে পরিচালক হওয়ারও আগে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিনেমাটার চিত্রনাট্য লিখে ফেলেছিলেন। তবু তার আসল কীর্তি কিন্তু অন্য জায়গায়। কোথায় বলছি, বাংলাদেশের এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্র তো বরাবরই নাচে, গানে, মেলোড্রামায়, ফাইটে এইসব দিয়ে একদম ভরপুর। আমজাদ হোসেন এই বলয়ের ভেতরে থেকে এইসব উপকরণ ব্যবহার করেই সিনেমা বানিয়েছেন, কিন্তু এর ভেতর দিয়েই তিনি শ্রেণী সংগ্রামের কথা বলেছেন। জনগণের কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন। তিনি এই রাজনীতিটা করেছেন এফডিসির সবচেয়ে চেনা বাণিজ্যিক ছাঁচের ভেতরে থেকেই, তার বাইরে গিয়ে নয়। গান, নাচ, তারকা জুটি, কান্না ভেজা মেলোড্রামা, এইসব উপকরণকে তিনি বর্জন করেননি, বরং হাতিয়ার বানিয়েছেন। আর সেই কৌশলটাই তাকে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফলতম পুরস্কার রেকর্ড। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বাধিক পুরস্কার জয়ী মানুষ। সাবিনা ইয়াসমিনের 13টির পরেই তার 12টি। আর 1978 সালে এক আয়োজনেই একটা মাত্র ছবির জন্য 5টা পুরস্কার তুলে নেন। পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, গীতিকার সব একা হাতে। ছবিটার নাম গোলাপী এখন ট্রেনে। ঠিক এই পটভূমিটা মাথায় রেখেই তার পরিচালিত 2টো ছবি নিয়ে আলাপ করা যাক, কীভাবে তিনি এই ভারসাম্যটা বজায় রেখেছেন। গোলাপী এখন ট্রেনে আর ভাত দে, এই 2 সিনেমা নিয়ে। গোলাপী কবিয়াল বাবার মেয়ে। বিয়ে ভেঙে যাওয়ার অপমানে বাবা আত্মহত্যা করলে সংসারে হাল ধরতে ট্রেনে ট্রেনে কাজ খুঁজে বেড়ায় গোলাপী। এখানে আমজাদ হোসেনের ফিল্ম ল্যাঙ্গুয়েজের প্রথম টেকনিকটা ধরা যায়। ট্রেন এখানে নিছক কোনো লোকেশন না, একটা ক্রোনোটপ। মিখাইল বাখতিনের পরিভাষায় সময় আর স্থানের একসঙ্গে জমাট বাঁধা সিম্বল। জমির মালিকানা নাই, বাড়ি নাই, স্থিরতা নাই। গোলাপীর শ্রেণী পরিচয়টাই আসলে চিরস্থায়ী গতিশীলতা আর গৃহহীনতা। আর সেই ট্রেনের কামরাতেই যখন অভিজাত যাত্রী ঘৃণা ছুড়ে দেয়, গোলাপী বলে ওঠে, বাংলাদেশে কোনো ক্লাস নেই গো, আমরা হগলি এক ক্লাসের মানুষ। বাংলাদেশে কোনো ক্লাস নাই গো, আমরা হগলেই এক ক্লাসের মানুষ। এই একটা সংলাপই পুরো ট্রেনের কামরাকে একটা পলিটিক্যাল স্পেস বানিয়ে ফেলে। আর ক্লাইম্যাক্সে মোড়লের ছেলে মিলন নিজের বাবার বিরুদ্ধেই দাঁড়ায়, শোষিতদের পক্ষ নেয়। মোড়ল্লার রটায় যে সে পাগল হয়ে গেছে, শিকলে বাঁধে। শেষে নিজের মায়ে অজান্তে ওষুধ ভেবে বন্দি ছেলেকে বিষ খাওয়ায়। খেয়াল করার মতো বিষয়, আপনজনের হাতেই বিষ তুলে দেওয়ার এই কৌশল আমজাদ হোসেনের কলমে এর আগেও এসেছে। জীবন থেকে নেয়া সিনেমায় সেই বনের দৃশ্যে
আদর দিয়ে শুরু করে বিশ্বাসঘাতকতায় শেষ করার এই বুনন যেন তার রাজনৈতিক সিনেমার একটা সিগনেচার। পিটার বুকসের ভাষায় একে বলা যায় মেলোড্রামার মোরাল লেজিবিলিটি বা নৈতিক দৃশ্যমানতা। জটিল রাজনৈতিক দমনকে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের ভেতর দৃশ্যমান করে তোলা, যাতে দর্শক ভারী লেকচার ছাড়াই বুঝে যায় ক্ষমতা কিভাবে রক্ত সম্পর্ককেই নিজের অস্ত্র বানিয়ে নেয়। এখানে ভিজুয়াল গ্রামারটাও লক্ষ্য করার মতো। ট্রেনের কামরায় অভিজাত যাত্রীরা যখন গোলাপির দিকে তাকায়, ক্যামেরা প্রায়ই তাদের চোখের লাইন ধরে গোলাপিকে দেখায়। লরা মালভির বিখ্যাত গেস তত্ত্বটা মূলত পুরুষ নারী সম্পর্কের জন্য লেখা হলেও এখানে সেটা কিন্তু শ্রেণীর দিকে ঘুরে যায়। গোলাপি এখানে শুধু তাকিয়ে দেখার বিষয়, সিদ্ধান্ত নেওয়ার মালিক না, যতক্ষণ না সে নিজেই ফ্রেমের দিকে তাকিয়ে সংলাপটা দর্শকের দিকে ফিরিয়ে দেয়। আর সিনেমা জুড়ে ছড়িয়ে থাকা লোকগান কাহিনীর মাঝপথে থেমে যাওয়া গণসঙ্গীতের মতো কাজ করে, যেখানে গরিব চরিত্ররাই নিজেদের অবস্থা নিয়ে সরাসরি মন্তব্য করে। এবার ভাত দে সিনেমায় আসি। জরি অন্ধ বাউলের মেয়ে, বাবা আড়তে দুমুঠো চাল জোগাড় করতে গিয়ে মারা যান। ক্ষুধার্ত জরি এক দৃশ্যে আরতদার রাজীবের হাত থেকে ভাতের হাঁড়ি টেনে ধরে চিৎকার করে ওঠে, ভাত দে হারামজাদা। লাইনটা রফিক আজাদের 1974 সালের বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো এর প্রতিধ্বনি। যে কবিতা লেখা হয়েছিল 74-এর দুর্ভিক্ষ নিয়ে এবং যা নিয়ে গুঞ্জন ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর দিকেই ইঙ্গিত করার। ফ্রেডরিক জেমসনের তৃতীয় বিশ্বের সাহিত্য নিয়ে বিখ্যাত থিসিস বলে, তৃতীয় বিশ্বের গল্পে ব্যক্তির কাহিনী প্রায়শই হয়ে ওঠে ন্যাশনাল অ্যালেগরি বা জাতীয় রূপক। জরির ক্ষুধা তাই সদ্য স্বাধীন রাষ্ট্রের খাদ্য ব্যবস্থার ব্যর্থতারই রূপক হয়ে ওঠে। ছবিটা সেবার শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 9টা জাতীয় পুরস্কার নিয়ে যায়। ফের্নান্দো সোলানাস আর অক্টাভিও গেতিনোর থার্ড সিনেমা থিওরি বলে যে হলিউডে বিনোদন আর আর্টহাউস অটের ফিল্ম থেকে আলাদা একটা তৃতীয় ধারা দরকার, যেটা জনগণের নিজস্ব ভাষায় কথা বলে কিন্তু জনগণকেই রাজনৈতিকভাবে জাগিয়ে তোলে। আমজাদ হোসেন ঠিক এরই মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পরিচালক। এফডিসির বাণিজ্যিক ফর্মুলা, গান, নাচ, তারকা জুটি ব্যবহার করেই তিনি শ্রেণী সংগ্রামের ভাষ্য ঢুকিয়ে দেন। তবু প্রশ্নটা থেকে যায়, বাণিজ্যিক প্যাকেজের ভেতর থেকে করা প্রতিবাদ কি আদৌ সিস্টেমটাকে নাড়িয়ে দেয়, নাকি টিকিটের টাকা এফডিসির অর্থনীতিতেই ফিরে গিয়ে সেই সিস্টেমটাকেই আরও পোক্ত করে তোলে? গোলাপি আর জরির প্রতিবাদ কি কখনো বাস্তবে পর্দা থেকে নেমে হেঁটেছে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে আমজাদ হোসেনের গোটা জীবনের দিকে, কারণ এই দুটো ছবি তার জন্য বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। 69-এর গণঅভ্যুত্থান আর 71-এর মুক্তিযুদ্ধে তিনি নিজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সরাসরি রাজপথ থেকে যুদ্ধের ময়দানে। অর্থাৎ পর্দার গোলাপি বা জরির লড়াইটা তার কাছে নিছক নাটকীয় কোনো কল্পনা ছিল না, ছিল তার নিজের পড়াশোনা আর রাজনৈতিক অবস্থানেরই সিনেমাটিক রূপান্তর। এই কারণে জহির রায়হান, খান আতাউর রহমান, আলমগীর কবির, তারেক মাসুদের পাশে তাকে বলা হয় পরিচালকদের শিক্ষক। ওই সময়ে এই কজন মানুষই বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলেছিলেন। রাষ্ট্র তাকে সম্মানিত করেছে 21 পদক আর স্বাধীনতা পুরস্কার দিয়ে, সাহিত্যকর্মের জন্য দিয়েছে বাংলা একাডেমি পুরস্কার। তবু আমজাদ হোসেনকে বোঝার আসল জায়গাটা পুরস্কারের তালিকায় না, এফডিসির চেনা ফর্মুলার ভেতর বারবার ঢুকিয়ে দেওয়া একটা প্রশ্নে, ক্ষমতা কার হাতে আর তার দাম কে চোকায়? জীবন থেকে নেয়ার সেই দুধ ভাত থেকে বিশ্বের দৃশ্য থেকে শুরু করে গোলাপি এখন ট্রেনে হয়ে ভাত দে পর্যন্ত এই একটা সুতোয় বাংলাদেশের বাণিজ্যিক সিনেমাকে শিখিয়েছে রাজনীতি করতে হলে গুরুগম্ভীর লেকচার লাগে না, একটা গল্প, একটা ফ্রেম, একটা সংলাপই যথেষ্ট। এই জন্যই আমজাদ হোসেন শুধু একজন ছবির পরিচালক না, বাংলাদেশের চলচ্চিত্র কিভাবে বিনোদনের ভেতর দিয়ে রাজনীতির কথা বলতে শিখেছে তার একজন স্থপতিও। কিন্তু পরবর্তীতে বাংলাদেশে যখন নব্য মধ্যবিত্তদের উত্থান, শিল্পের সমস্যাদের পরিধি বেড়ে গেল, তখন তারা কেন জানি আর আমজাদ হোসেনের গুরুত্ব আলাদাভাবে অনুভব করতে পারলেন না। সেটা কী কারণে তা নিয়ে বিভিন্ন আলাপ হতে পারে, কিন্তু আজ না, অন্য কোনো দিন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।